অ্যাসাইনমেন্ট এবং ক্লাস কতগুলো হবে এইগুলো নিয়ে আলোচনা করি, ঠিক আছে? তো ডাটা এন্ট্রি মানে হলো খুবই বেসিক মানে একটা কোর্স। দ্যাট মিনস হচ্ছে আমরা কম্পিউটারের বেসিক জিনিসগুলো শেখার পাশাপাশি আমরা ৪টা সফটওয়্যার, ৪টা বলতে আমরা মেইনলি ২টা ভালো করে শিখবো, এরপর ক্লায়েন্ট খোঁজার চেষ্টা করবো, ঠিক আছে? তো ২টা কি? ক্লায়েন্ট হান্টিং এর সবচাইতে বেশি কাজ আপনার করতে হবে এমএস এক্সেল এ, ঠিক আছে? দ্যাট মিনস লিড জেনারেশন থেকে শুরু করে আপনার হচ্ছে ওই যে ওয়েব রিসার্চ, এই সকল জিনিসপত্র আমাদের এক্সেল সবচাইতে বেশি কাজে লাগবে। এর পাশাপাশি হচ্ছে আমাদের ডাটা এন্ট্রির অন্যান্য কাজের সাথে আহ, বা কাজের জন্য আমাদের আরেকটা যে সফটওয়্যার লাগে সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে? দ্যাট মিনস এমএস অফিসের এই ২টা সফটওয়্যার আমরা খুব ভালো করে প্রথমে শিখবো প্রথম ৭-৮টা ক্লাসে। এর পরবর্তী ক্লাসগুলোতে আমাদের পরবর্তী হচ্ছে আমাদের আরো ৬টা ক্লাস বা ৭টা ক্লাস হবে, সেই ক্লাসগুলোতে আমরা হচ্ছে কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে আসবো বা কাজ কোথায় পাবো সেগুলো খোঁজার চেষ্টা করবো। ক্লিয়ার? তাহলে আমরা এখানে মেইনলি ২টা সফটওয়্যার শিখবো, একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আর একটা কি আর হচ্ছে আমাদের এক্সেল। তো এই ২টার পাশাপাশি হ্যাঁ, তো যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ড পাই তাহলে আমরা গুগল ডকুমেন্টও শিখে যাব এট এ টাইম। আবার যদি আমরা এক্সেল ভালো করে শিখি তাহলে আমাদের অটোমেটিকলি আমরা গুগল শিট পেয়ে যাব, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের জানতে হবে আসলে ডাটা এন্ট্রি কি জিনিস, তাই না? যদি ডাটা এন্ট্রি এটা না বুঝি তাহলে কিন্তু বেসিক্যালি আমরা এটা নিয়ে কাজ করতে পারবো না, তাই না? তো কোনো কিছু যদি আপনি শিখতে যান সেক্ষেত্রে আপনি সেটাকে ৩টা কোশ্চেন দ্বারা ডিফাইন করবেন, ঠিক আছে? যে আসলে ওই জিনিসটা কি, হোয়াট। যেমন আমরা ডাটা এন্ট্রি শিখতে আসতেছি, তাই না? বা শিখতে আসছি, তাহলে ডাটা এন্ট্রি কি জিনিস সেইটাই যদি আমি না বুঝি তাহলে কিভাবে কাজ করবো, তাই না? দেন আপনি যদি এইটার অ্যান্সার পেয়ে যান, এরপর আপনি নিজেকে কোশ্চেন করবেন যে আমার এটা কেন শেখা উচিত, তাই না? তাহলে আপনি দুইটা কোশ্চেনের ধরেন অ্যান্সার পেয়ে গেছেন, এরপরে হচ্ছে কিভাবে শিখবেন এই ধাপে আপনার আসা উচিত। আই গেস আপনার প্রথম ২টা ধাপ জানেন, এই জন্যই এখানে শিখতে আসছেন, তাই না? আই গেস কিছুটা হলেও ধারণা আছে। তারপর আমি একটু টুকটাক বলে দেই। ডাটা এন্ট্রি দ্যাট মিনস কোন একটা ইনফরমেশন। আচ্ছা, তাহলে আগে আমাদের ডাটা এন্ট্রিতে পড়ে যাচ্ছি। ডাটা বলতে আসলে কি বোঝায়? তাহলে ইনফরমেশন মানে কি? হ্যাঁ, আচ্ছা তাহলে ইনফরমেশন মানে কি বলেন? আমরা তো আইসিটি পড়ে আসছি, এগুলো তো জাস্ট বেসিক আলোচনা, তাই না? তাহলে ডাটা কোন জিনিস আর ইনফরমেশন কাকে বলে বলেন তো? বলেন, এমনিতে ক্যাজুয়ালি অ্যান্সার করলে হবে, যে আমাদের হুবহু হতে হবে বা একটা এক্সাম্পল দেন তাহলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের ওভারঅল কন্ডিশনটা কোথায়। আপনি এইটা যে আপনার লাগবে তা না, কিন্তু হুট করে যদি আপনার ক্লায়েন্ট বলে বসে যে তুমি তো ডাটা এন্ট্রি শিখতে আসছো, ডাটা কি, তখন কি করবেন? হ্যাঁ, বলতেই তো পারে। তো এরকম ভাবে জিজ্ঞেস করবে না, বাইরের ক্লায়েন্ট গুলো বলবে হোয়াট ইজ ডাটা, তখন কি করবেন আপনি? বিপদ না? তো চলেন আমাদের এই দুটো সম্পর্কে খুবই ভালো একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে, ঠিক আছে? তো এটা গেলে আমি ধরেন কিছু এক্সাম্পল দেই। এখানে ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে ২৭, এরপরে আমি লিখলাম হচ্ছে কারোর নাম লিখলাম ধরেন রহিম, রহিম, ঠিক আছে? মনে করেন এরপর আমি লিখলাম করিম, এখানে আমি লিখলাম হচ্ছে ক্লাস 2, এরপর আমি এখানে লিখলাম হচ্ছে ক্লাস 5, ঠিক আছে? এরপর আমি লিখলাম হচ্ছে উপরে লিখি, উপরে যেহেতু জায়গা আছে তাহলে আমি লিখলাম 1, বাট আচ্ছা 1 ই লিখি। এরপর আমি লিখি হচ্ছে কুলসুম লিখি, ঠিক আছে? তাহলে এইগুলা দ্বারা আসলে আপনি কি বুঝতেছেন? হুম, কিসের ইনফরমেশন? ২৭, রহিম, 1 এইগুলো দ্বারা কোনো ক্লিয়ার ধারণা কি আপনি পাচ্ছেন? পাচ্ছেন না। কোনো কিছু কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে এই যে সিঙ্গেল জিনিসগুলো বা এলিমেন্ট গুলো, এইগুলোকে বলা হয় এক একটা ডেটা, ঠিক আছে? আর এই ডেটা গুলোকে যখন আপনি সুন্দরভাবে প্রসেস করবেন, ঠিক আছে, তখন একটা ইনফরমেশন হবে। যেরকম ধরেন আমি বললাম একজনের নাম হচ্ছে, এখানে আমি লিখে দিলাম তার নাম হচ্ছে রহিম, হ্যাঁ,
নাম হচ্ছে রহিম, সে হ্যাঁ এজ বলা যেতে পারে, ধরেন সে ক্লাস 2 তে পড়ে এবং আমরা তাহলে বলি এজ, এজ আমরা উপরে দিই তাই না, নামের পর দিলে ভালো লাগে। কারণ এজ আমি দিয়ে দিলাম এখানে, আর ধরেন যেহেতু 2 তে পড়ে তাহলে হয়তো বা সর্বোচ্চ তার বয়স 7 হতে পারে তাই না। আর শিশু শ্রেণী নার্সারি ওইগুলো বললে কত 9 বছরের মতো প্লাস। তারপরে হচ্ছে ক্লাস 2 তে পরে আমি দিলাম এবং তার হচ্ছে রুল নাম্বার আমি দিলাম হলো 27। তাহলে কিন্তু টোটাল একটা ইনফরমেশন বা আমরা তথ্য পাচ্ছি, তাই না? ডাটা মানে কি? উপাত্ত। তো এই ডাটাগুলোকে বিশ্লেষণ করে যখন আমরা একটা টেবল ফরম্যাট বা সুন্দর একটা ফরম্যাটে নিয়ে আসব, সেটাই হয়ে গেল আমাদের কি একটা টোটাল, এটাই হবে একটা ডাটা, ঠিক আছে? আর এই এক একটা সিঙ্গেল জিনিসগুলো হবে আমাদের এক একটা ইনফরমেশন, ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসগুলো আমাদের কি করতে হবে? এই যে এই জিনিস এইগুলাকে আমরা খাতায় লিখি না? হ্যাঁ, ডাটা এই জিনিসগুলো মনে না রাখলেও হবে, কিন্তু আপনার এই যে এইগুলোকে আমাদের ডিজিটাল ওয়াইজ এন্ট্রি করাকে সাধারণত ডাটা এন্ট্রি বলে, ঠিক আছে? তাহলে এইগুলো আমাদের অনেক আগে কি করা হইতো, যে হাতে লেখা হইতো। হাতে লিখলে এই তথ্যগুলো কি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সবচেয়ে বেশি নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়, পুড়ে যেতে পারে। এটা কয়েকদিন আগে সচিবালয়ে আগুন লাগে, তাই না? সচিবালয়ে কিন্তু আগুন লাগছে। তাহলে এই যে গুরুত্বপূর্ণ যে নথিগুলো পুড়ে গেছে, ওইটা যদি ডিজিটাল ফরমেশন না থাকে তাহলে ওইটা কি আর পুনরুদ্ধার করা সম্ভব? সম্ভব না। কিন্তু ডিজিটালি যদি আপনার এটা এন্ট্রি করা থাকে তাহলে অবশ্যই আপনার কিন্তু ওই তথ্যগুলো, ওই উপাত্তগুলো, ওই ডাটাগুলো আপনার কি করা, উদ্ধার করা সম্ভব। এই জন্যই হচ্ছে ডাটা এন্ট্রির মোটামুটি ব্যাপক চাহিদা, ঠিক আছে? ইনফরমেশন বা এই ডাটা যেটাই বলেন সেইগুলো হচ্ছে আপনার হাতে লেখা থাকবে, এইগুলোকে আপনার ডিজিটালাইজড করতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে আপনার মোটামুটি এই বিষয়গুলো মোটামুটি আধুনিক যুগে আসলে সবাই পারে, ঠিক আছে? ধরেন এইটা আপনার দেখে দেখে টাইপ করা লাগবে গুগল শিটের মধ্যে বা এই যে আপনার ডকুমেন্টের মধ্যে, হ্যাঁ হাতে লেখা আছে, আপনার এখানে টাইপ করতে হবে। সেটা তো আমি অনেকদিন আগে এটা বলেছিলাম। আচ্ছা, তাহলে কি করতে হবে, দেখে দেখে ধরেন আপনার এখানে উঠাইতে হবে। তাহলে এইগুলা কি খুব কঠিন, পারবেন না দেখে দেখে, যে কিবোর্ড দিকে ইজিলি কিন্তু উঠানো যাবে। যার কারণে দুঃখজনক, এত কথা বলতেছেন কি সমস্যা, পরে বলেন, হ্যাঁ লিখে রাখেন, দরকার হলে খাতা নিয়ে আসবেন, বন্ধুকে কি বলবেন লিখে রাখেন, পরে বলেন। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, এই যে ডকুমেন্ট, এইখানে হচ্ছে এই ইনফরমেশন গুলো কিন্তু আমাদের মোটামুটি এই যে যারা 2000-এর পরে জন্মগ্রহণ করছে বা 2000-এর পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের কাছে কিন্তু এগুলো ইজি, জন্মতে সত্যি আমরা কম্পিউটার টিপতে টিপতে এগুলো শিখে যাই। তাহলে যার কারণে এটা যেহেতু অনেক বেশি ইজি, এই জন্য এটাকে আর হচ্ছে কোনো কোর স্কিল ধরা হয় না, ঠিক আছে? কারণ সবাই যে এটা পারে ওটার দাম কিন্তু খুব বেশি নাই, ঠিক আছে? যার কারণে এইখানে কাজ পাওয়া খুবই টাফ, খালি টাফ না, যেহেতু সবাই অ্যাভেলেবল আছে, যে কেউ পারে, এই জন্য হচ্ছে ডাটা এন্ট্রি কাজ পাওয়াটা শুধু না অনেক ভালোই কঠিন। কি লেভেলের? এই যে দেখে দেখে যেগুলো টাইপ করা বা কপি পেস্টিং করা, ঠিক আছে? এই জন্য আমাদের এইখানে একটু ইউনিক ওয়েতে এগোতে হবে, যেগুলা কাজ মোটামুটি হচ্ছে একটু হলেও কঠিন, দ্যাট মিনস মানুষের জানতে হবে, শিখতে হবে, একটি স্কিলের পর্যায়ে পড়ে এই জিনিসগুলো দিয়ে আমাদের একটু অ্যাপ্লাই করতে হবে। এই জন্য যদিও লিড জেনারেশন হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, ঠিক আছে, কিন্তু লিড জেনারেশনের ব্যাপক চাহিদা আছে এবং এইগুলো আপনারা হচ্ছে ডাটা এন্ট্রির সাথে অনেকটা সম্পর্কযুক্ত। দ্যাট মিনস 50% আপনার ডাটা এন্ট্রি জিনিসপত্রই লাগবে আর 50% হলো আপনার আউট নলেজ লাগবে, ঠিক আছে? যার কারণে এই লিড জেনারেশন সেকশনটা দিয়ে আমরা এখানে গেইন করতে পারবো। তাছাড়া আসলে ওই বই লিখে, ধরেন আপনার হচ্ছে একজন রাইটার কি লিখছে, বই লিখছে, হাতে লিখছে, ওইটা আপনাকে কম্পিউটারে টাইপ করে দিতে হবে। তারপরে ধরেন হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, ঠিক আছে? এখন মানুষ কিন্তু আর আপনার কাছে দোকানে আসবে না অ্যাপ্লিকেশন লিখতে, তারা চ্যাটজিপিটিতে লিখে গেলে বলবে পিন করে দাও। মানে ওই যে যুগে আমরা ছিলাম ওটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? দ্যাট মিনস
এই যদি আমাদের আগের ওয়েতে আগাই তাহলে ফ্রিল্যান্সিং এ আমরা মানে শিখবো এইটা ঠিক, মানে একটা স্কিল ডেভেলপ হবে, কিন্তু ওইটাতে কাজ পাওয়া একটু টাফ হয়ে যাবে। ঠিক আছে, আমরা খুবই বেসিক থেকে শুরু করব, যারা একবারে কম্পিউটার শিখেও নাই, কোনোদিন অনও করে নাই, সেইখান থেকে আমরা শুরু করব। ঠিক আছে, তার আগে হচ্ছে আমরা এই ইয়েগুলো দেখে নিই যে আপনাদের হচ্ছে কাজ টাজ কোথায় জমা দিবেন এবং হচ্ছে গ্রুপগুলো। ঠিক আছে, প্রথমত হচ্ছে আপনাদের যে কাজগুলো প্রতিদিন দেয়া হবে সেগুলো হচ্ছে আপনার ফেসবুক গ্রুপে আপনারা জমা দিবেন। ঠিক আছে, সেটা কিভাবে দিবেন, জাস্ট ফেসবুকে এখানে চলে আসবেন, এইখানে আসার পর আপনি হচ্ছে সার্চ করবেন, এখানে সার্চ করবেন হচ্ছে কোড টেক বিডি অফিসিয়াল একটা গ্রুপ আছে। হ্যাঁ, এইখানে হচ্ছে যদি জমা দেন তাহলে আমি হচ্ছে খুব ইজিলি এটা দেখতে পারবো। এইখানে এসে আপনাদের হচ্ছে যে 208 এর মতো এখানে দেখেন সবাই কিন্তু হোমওয়ার্ক জমা দেয়। ঠিক আছে, এইখানে এসে আপনাদের প্রতিদিনের যে অ্যাসাইনমেন্ট গুলো থাকবে, যেরকম এই যে দেখেন এটাও কিন্তু ডাটা এন্ট্রি, দেখছেন ওরা সুন্দর করে রেজাল্ট শিট পর্যন্ত কিন্তু বানানো শিখে গেছে। ঠিক আছে, আগের ব্যাচের, ইনশাল্লাহ আপনারাও পারবেন। তারপরে হচ্ছে এই যে এটা হলো ডিজিটাল মার্কেটিং এর, তো এইখানে হচ্ছে আপনারা এই আপনাদের ক্লাসগুলো বা আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো থাকবে সেগুলো জমা দিবেন। এখন কিভাবে জমা দিবেন, দেখেন এখানে একটা সুন্দর ফরমেশন দেওয়া আছে। ঠিক আছে, ফরমেশন কি এখানে দেওয়া আছে, আপনার গ্রুপে ঢুকে জয়েন হওয়ার পরও এখান থেকে একটা ফরমেশন দেখে দিতে পারেন। তারপর আমি বলে দিচ্ছি যে প্রথমে আপনারা এখানে একটা হ্যাশট্যাগ দিবেন, দেওয়ার পর আপনাদের ব্যাচ কিসের, এটা ডাটা এন্ট্রি তাই না, এখানে লিখবেন হ্যাশ, তারপর লিখবেন ব্যাচ, তারপরে ডিই, এরপর আপনাদের একটা ব্যাচের নাম দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, কোড 443 বা 47 এর মতো হতে পারে, 443 44 পর্যন্ত তো আমি দিলাম, 45 46 47 48 হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, বা এটা আপনাকে বলে দিবে যে আপনাদের ব্যাচ নাম্বার কত, যে একটু পরে হোয়াটসঅ্যাপে গ্রুপে যখন অ্যাড করে দিবে তখনই আপনারা এটা করে ফেলবেন। ঠিক আছে, গ্রুপ নাম্বার 248 অ্যাপ্রক্সিমেটলি এরকম কিছু একটা হবে, বা 251 ও হতে পারে। ঠিক আছে, হ্যাঁ 251 হওয়ার সম্ভাবনাও হতে পারে। তাহলে এখানে আপনারা প্রথমে কি লিখবেন, ব্যাচ, আর এরপর ব্যাচের আইডি আপনাকে যেটা দিবে ওই আইডিটা আপনারা লিখবেন। এরপর হচ্ছে আপনাদের নাম লিখবেন, নাম লেখার পর এখানে আপনাদের আইডি। ঠিক আছে, এরপর হচ্ছে ক্লাস নাম্বার, যেটা আপনাদের কত নম্বর ক্লাস ছিল সেইটা লিখবেন। এরপর হচ্ছে আপনাদের ওই ক্লাসে কি টপিক শেখানো হয়েছে সেই টপিকটা এখানে উল্লেখ করবেন। কি বুঝাতে পারছি? টপিক লেখার পর হচ্ছে আর কিছু করতে হবে না, ট্রেনার নাম চাইলে দিতে পারেন, না চাইলেও সমস্যা নাই। এখানে আপাতত আগে যে ট্রেনার গুলো ছিল নাই, আমি আছি, সো এখানে শুধু ট্রেনার নাম না লিখলেও হবে। ঠিক আছে, তো ব্যাচ, টিই, নাম, আইডি, ক্লাস নাম্বার, টপিক সুন্দরভাবে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে এই যে দেখেন পিকচার পোস্ট করতে তো পারি, যদি আপনাদের ওটা কোনো ফাইল বা এগুলো তৈরি করতে বলি তাহলে এখানে সরাসরি পেস্ট করে দিলেন, তাই না? সাপোজ আমি আপনাদের বললাম ডাটা এন্ট্রি কি, এটা ভালো করে শিখে আসেন। ডাটা এন্ট্রি, হোয়াট ইজ ডাটা এন্ট্রি? ধরেন এই কোশ্চেন দিলাম, তারপরে হচ্ছে টাইপ অফ ডাটা এন্ট্রি। ওকে, তো যে কোশ্চেন গুলো দেবো অবশ্যই এই কোশ্চেনটা উপরে রাখবেন, এরপর নিচে লিখবেন অ্যান্সার। অ্যান্সার লেখার পর এখানে অ্যান্সারটা আপনি ভালো করে ইয়ে থেকে গুগল থেকে রিসার্চ করে নিজের মতো করে লিখবেন। আমি বলতেছি না যে আপনি দেখতে পারবেন না, গুগলে ভালো করে দেখেন, সার্চ করেন যে হোয়াট ইজ ডাটা এন্ট্রি, এটা লিখে সার্চ করেন, অনেক ইনফরমেশন পাবেন। হোয়াট ইজ ডাটা এন্ট্রি, ঠিক আছে, তো এই হোয়াট ইজ ডাটা এন্ট্রি এটা লেখার পর আপনি দেখেন অনেকগুলো, এই যে ফাইবার থেকেও রেজাল্ট পাইছেন, এখান থেকেও পাইছেন, এখানে অনেকগুলো আপনি ইনফরমেশন পাইবেন। ঠিক আছে, এই যে ডাটা এন্ট্রি কাকে বলে। তা আপনারা কি করেন যে এখান থেকে সরাসরি কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করে দেন, এটা করা যাবে না। ঠিক আছে, আপনি এই ওয়েবসাইটে দেখলেন, পাশাপাশি হচ্ছে আরো 2-3টা ওয়েবসাইটে দেখেন, যেমন দেখেন এই যে ফাইবার, এটা ওপেন করলেন, এটা ওপেন করবেন। তারপরে হচ্ছে আরো 2-3টা ওয়েবসাইট দেখেন, এই যে উইকিপিডিয়াতে দেখেন, ফ্লেক্স জবে দেখেন, এই ডাটা এন্ট্রি এই 3-4টা সাইটে, এই 3-4টা সাইটে দেখবেন যে কোন সাইট, দেখেন সবগুলো আলাদা আলাদা দিয়েছে। ঠিক আছে, সবগুলোতে আপনার ডাটা এন্ট্রির যে সংজ্ঞা সেটা কিন্তু আলাদা আলাদা দিয়েছে, তাই না? তো এই আলাদা আলাদা জিনিস থেকে আপনি নিজের মতো করে একটা অ্যান্সার তৈরি করবেন। ক্লিয়ার? যদি এখন বাংলা বুঝতে বা ইংলিশ বুঝতে সমস্যা হয়, এখানে ট্রান্সলেটে চলে যাবেন, গুগল ট্রান্সলেটে।
আসার পর এই লেখাটা ধরেন আমরা একটু আগে যেটা কপি করলাম, এখানে ইংলিশ রাখবেন আর এখানে বাংলা রাখবেন। রাখার পর যদি এখানে পেস্ট করে দেন, দেখেন বাংলাটা এখানে চলে আসছে। তো আপনি ৩-৪টা সাইট থেকে রিসার্চ করে নিজের মতো করে লিখবেন। আমি কি বুঝাতে পারছি? হুবহু কপি করলে 100% ধরা খাবেন। ঠিক আছে? যেমন দেখেন এখানে একজন কপি করছিল। আচ্ছা এইখানে নাই, ওটা আরেকটা সাইট। এখানেও আছে হয়তো। নিচের দিকে দেখবেন যে ও যে কত পার্সেন্ট কপি করেছে আমি কমেন্টে কিন্তু বলে দিছি। দ্যাট মিনস আপনি যদি একটা ওয়ার্ডও কপি করেন তাহলে ধরা খাবেন, নিশ্চিত থাকেন। ঠিক আছে? তো এতগুলো মানুষের সামনে যদি এই মান সম্মান যদি আপনার রক্ষা রাখতে চান, বজায় রাখতে চান, তাহলে কপি করা যাবে না প্রথমত। ঠিক আছে? নিজের মতো করে লিখবেন। আমি তো বলি নাই যে আপনার এগুলো দেখা যাবে না। অবশ্যই এগুলো রিসার্চ করবেন। চুরি বিদ্যা হচ্ছে মহাবিদ্যা। সবচাইতে একজন লেখক বলেছিল, বইটার নাম মনে নাই, আমি সেদিন পড়লাম। তো উনি বই লিখছে মানে সবচাইতে বড় হচ্ছে স্কিল হলো চুরি করা। ঠিক আছে? আপনি যত ভালো চুরি করতে পারবেন আপনি তত ভালো আর্টিস্ট হবেন। ঠিক আছে? কিন্তু এই চুরি করা মানে না যে এরকম হুবহু দিয়ে দিবেন। দ্যাট মিনস আপনি কিন্তু দেখেন চুরি করতেছেন কিন্তু স্মার্ট ওয়েতে। ওরা কি লিখছে, এরা কি লিখছে, এরা কি লিখছে, দ্যাট মিনস আপনার মাঝে তো ইনফরমেশন নাই, ব্রেনে তো নাই, ডাটা এন্ট্রি কেবল শুরু করতেছেন আপনার। এটা বুঝতে গেলে অবশ্যই আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে, তাই না? আপনি কিন্তু পড়াশোনা করে স্মার্ট ওয়েতে এরা কি করলো এটাকে মডিফাই করে নিজের নামে করে দিচ্ছে, তাই না? তার মানে সবচাইতে স্মার্ট বা হচ্ছে ইয়ে যদি আপনি করতে চান তাহলে আপনার চুরি বিদ্যাটা ভালো করে শেখা লাগবে। ঠিক আছে? এই গেল। নাহলে এইগুলা কি করবেন আপনি এভাবে সুন্দর করে কোশ্চেন তো থাকবে, কোশ্চেন দেওয়া থাকবে। আপনি নিচে এখানে এসে অ্যানসারটা এই যে এখানে এসে কোশ্চেনও লিখলেন। যেমন দেখেন যেমন ধরেন এটা আমার অ্যানসার। এটা হলো আমার অ্যানসার সাপোজ। তারপরে এখানে দুইটা কোশ্চেন দেওয়া থাকলে দুইটা এর নিচে এখানে অ্যানসার লিখবেন। লেখার পরে যেহেতু টেক্সট, এগুলা কি টেক্সট না? টেক্সটের কোনো স্ক্রিনশট লাগবে না। এই টেক্সটটাকে সুন্দর করে এখানে এসে এই নিচের দিকে এই যে এখানে হোয়াট ইজ ডাটা এন্ট্রি, হ্যাঁ, অ্যানসার দিয়ে দিলেন। তারপর হলো টাইপ অফ ডাটা এন্ট্রি, এটার অ্যানসার দিয়ে দিবেন। ক্লিয়ার? এখন অনেক সময় হচ্ছে যেমন দেখেন আপনার এই স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হতে পারে, তাই না? যেমন এই যে এইটা, এই ফাইলটা পুরোটা হয় শেয়ার করতে হবে না হলে স্ক্রিনশট আমাকে দিতে হবে, তাই না? তো সেটা এখন আপনি কিভাবে করবেন? মেহনাজ রহমান, ওকে। তো এইটা আপনি কিভাবে করবেন? তাহলে আপনার স্ক্রিনশট নেওয়ার জন্য কোনো এক্সট্রা কোনো ইয়ে ডাউনলোড করতে হবে না। জাস্ট আপনার কম্পিউটারের মধ্যে থাকি স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করে স্নাইপিং টুল নামে একটা অপশন আছে, SNIPPIN, স্নাইপিং টুল। ঠিক আছে? এখানে এসে আপনি এটা টাস্ক বারে পিন করে নিতে পারেন, তাহলে এখানে চলে আসবে। জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন, করার পর এই যে দেখেন নিউ, এই নিউ থেকে এই যে দেখেন আপনার যতটুকু অংশ স্ক্রিনশট দরকার ততটুকু অংশ স্ক্রিনশট দিলেন। দেওয়ার পর জাস্ট এখানে সেভ, সেভ করে ধরেন আপনি যেখানে সেভ করবেন এটা সিলেক্ট করে ফেলবেন। ধরেন আপনি ডাউনলোডের মধ্যে আমি সেভ করতে চাচ্ছিলাম, সেভ করে আমি একটা নাম দিয়ে দিলাম, যে ধরেন এটা আমি জব 1 বা অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 1 তে আমরা জাস্ট এন্টার প্রেস করে দিলাম। তাহলে কিন্তু এটা আমার সেভ হয়ে গেছে। আমরা কোথায় সেভ করেছিলাম? ডাউনলোডের মধ্যে, তাই না? তাহলে আমরা এই যে দেখেন ডাউনলোডের মধ্যে চলে আসছে, এই যে দেখেন ডাউনলোডটা উঠে গেছে। ঠিক আছে? তাহলে এইটা আপনি তখন এখন কি করবেন? জাস্ট স্ক্রিনশটটা নিয়েছেন, আগের মতো এখানে আসবেন, ৬-৭ নাম্বার ক্লাস, যেটা যত নাম্বার ক্লাস হয় সেই ক্লাস নাম্বার এখানে দিবেন, নাম দিবেন, আইডি দিবেন, ক্লাস নাম্বার দিবেন, টপিক দিবেন। এই যে দেখেন পিকচার বা ফটো, এইখানে এসে এখানে পিকচারে ক্লিক করবেন, করার পর এখানে আপনি এটা সিলেক্ট করে ওপেন করলেই কিন্তু আমার এটা চলে আসবে। পোস্ট করলে পোস্ট হয়ে যাবে, এরকম প্রোফাইলে পোস্ট করবে। ঠিক আছে? তাহলে অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করবেন এটা নিয়ে আর কি কোনো প্রবলেম আছে? ওকে, প্রবলেম না থাকলে বেশি ভালো। আমরা একদম তাহলে বেসিক থেকে শুরু করি, একবারে ফোল্ডার ক্রিয়েট করা থেকে শুরু করে যাবতীয় জিনিস। তো সবার প্রথমে আপনি দেখে নেবেন যে আপনার পিসিতে মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস ইনস্টল করা আছে কিনা। মাইক্রোসফট অফিস প্যাকেজের মধ্যে আপনার এমএস ওয়ার্ড, এক্সেল, তারপরে হচ্ছে আপনার ডাটাবেস, আর একটা হলো আপনার মানে এমএস অ্যাক্সেস এইটা, আর একটা হচ্ছে আপনার পাওয়ার পয়েন্ট। এই চারটা সফটওয়্যার একসাথে থাকে। তো আপনার ইনস্টল দেওয়া আছে কিনা এখানে যে জাস্ট এখানে এসে সার্চ করবেন এমএস ওয়ার্ড বা শুধুমাত্র ওয়ার্ড লিখে সার্চ করলেও চলে আসবে। ঠিক আছে? এই যে দেখেন আমার এখানে ওপেন লেখা আছে, যদি ডাউনলোড লেখা থাকতো তাহলে এটা আপনার কম্পিউটারে ইনস্টল করা নাই। ঠিক আছে?
তো এটা আগে প্রথমে এনশিওর করে নেবেন আছে কিনা। আমরা 2016 দিয়ে দেখব। 16 মোটামুটি ভালো। 16 এবং এর চেয়ে বেশি আপনারা ইউজ করতে পারেন। তবে কম ইউজ করলে সকল ফাংশনালিটি আমি যেগুলো ব্যবহার করব সেগুলো আপনারা পাবেন না। ঠিক আছে? মিনিমাম ওয়ার্ড, এমএস ওয়ার্ড বা এমএস হচ্ছে আপনার অফিসের 2016 ভার্সনটা ইউজ করবেন। ওকে। তাহলে দেখেন আমরা হচ্ছে পিসি অন অফ কিভাবে করে সেটা তো আমরা জানি। তাই না? জাস্ট এখান থেকে আমরা এসে এই শাটডাউন করলে অফ হয়ে যাবে। আর একটা শর্টকাট আছে, একটা না দুইটা শর্টকাট, সেটা হচ্ছে অল্টার F4, এটা প্রেস করে আপনি ইন্টারে প্রেস করলেও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? আর একটা হচ্ছে আপনার উইন্ডোজ এক্স তারপরে ডাবল ইউ, অর্থাৎ দুইবার ইউ প্রেস করবেন। তাহলে এটা কেন শেখাই দিতেছে, কারণ পিসি গুলো সব অফ করে যাবেন, নাহলে পিসি নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তো এটা হলো বেসিক জিনিসপত্র। তাহলে আমরা কম্পিউটারের ভিতরে আসলাম, আমরা একটা ফোল্ডার তৈরি করতে চাচ্ছি। ঠিক আছে? তাহলে আমরা কোথায় ফোল্ডার তৈরি করব, এই জায়গায় আমাদের পৌঁছাইতে হবে, তাই না? তাহলে এই জায়গায় যেতে হলে আমরা দিস পিসিতে যাব, ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। ডাবল ক্লিক কোথায় করব, মাউসের বাম পাশে। দেখেন মাউসের এখানে কিন্তু আমাদের টোটাল 3টা বাটন থাকে, একটা বাম পাশে, একটা হচ্ছে চাকার মতো, আর একটা হলো ডান পাশে। তাহলে চাকার মতো যেটা আছে এটা ঘুরে আমরা উপর নিচে নিয়ে আসতে পারি, তাই না? পুরো পেজটাকে উপরে নিচে নিয়ে আসতে পারি। আর ডান পাশের যেটা আছে সেটা ব্যবহার করে আমরা ফাংশনালিটি গুলো আমরা ইউজ করতে পারি বা ইউটিলাইজ করতে পারি। দেখুন ডান দিকে ক্লিক করেন, দেখেন সকল ফাংশনালিটি গুলো আমাদের চলে আসতেছে। এখানে ক্লিক করবেন, দেখেন আরেক রকমের আসবে। ঠিক আছে? তাহলে ফাংশনালিটি হ্যান্ডেল করার জন্য আমরা ডান পাশের যেই বাটনটা আছে সেটাতে ক্লিক করব। আর আমাদের বাম পাশেরটা হচ্ছে কোনো কিছু ওপেন করার জন্য অথবা কপি করার জন্য বা কোনোটা হচ্ছে আমাদের সিলেক্ট করার জন্য আমরা বাম পাশেরটা ইউজ করব। ঠিক আছে? আর ডান পাশেরটা কোনটার জন্য? মেইনলি ফাংশনালিটির জন্য। তাহলে আমরা এখন এই ডি টাইপটা ওপেন করতে চাচ্ছি, তাহলে আমরা কোথায় ক্লিক করব, তাহলে বাম পাশেরটাতে নাকি ডান পাশেরটা? বাম পাশেরটা একবারে একে মানে খুবই কম সময়ের মধ্যে, ন্যানো সেকেন্ডের মধ্যে দুইবার ক্লিক করব। ঠিক আছে? যদি এরকম করে ক্লিক করেন যে একটা ক্লিক করছেন এরপর 5 মিনিট পর আবার একটা ক্লিক করেন, তাহলে কিন্তু হবে না। মানে যে একটা ক্লিক করছে আবার ক্লিক করছে, এরকম করে যদি অনেক পর হাত যদি ধীরে চলে তাহলে সমস্যা। সারাদিন ক্লিক করলেও আর এর ভিতরে ঢুকতে পারবেন না। ঠিক আছে? এই জন্য সাথে সাথে ঢুকতে হবে, একসাথে দুইবার ক্লিক করতে হবে। এরপর আমরা ভিতরে আসলাম। হ্যাঁ, ওকে। এইখানে ফোল্ডার তৈরি করার জন্য অনেকগুলো ওয়ে আছে, এগুলো আমরা একটা ইয়ের মধ্যে আছে দেখি। ওকে, তো ফোল্ডার তৈরি করার 3-4টা ওয়ে আপনাদের শিখাই দেই। যেহেতু মোটামুটি আমাদের এটা বেসিক কোর্স, অনেকে একবারে নতুন আসে এই জন্য আমি এত ডিটেলসে দেখাচ্ছি। ঠিক আছে? ওকে, তাহলে ফোল্ডার তৈরি করার জন্য আপনারা ফাংশন যে বাটন সেটা আমাদের ওপেন করতে হবে। তাহলে ডান পাশেরটাতে আমরা ক্লিক করব, এরপর নিউ, নিউ থেকে দেখেন আমরা এখানে সকল ফাইল এবং ফোল্ডার এখানে দেখাচ্ছে এবং শর্টকাট সহ। তাহলে আমরা ফোল্ডারে ক্লিক করলাম, তাহলে আমাদের কি তৈরি হচ্ছে, একটা ফোল্ডার। এখন এই ফোল্ডারের নাম যদি আমরা না দিই তাহলে নিউ ফোল্ডার নামে সেভ হয়ে যাবে। তাহলে আমরা ধরেন একটা নাম দিয়ে দিই যে ডাটা এন্ট্রি আপনাদের ব্যাস 251, আমরা ইন্টারফেস করলাম। ইন্টারফেস করে আবার ইন্টারফেস করলে কিন্তু ফাইলটা ওপেন। ঠিক আছে? দেখেন একটু আগে আমরা যখন এর ভিতরে আসতে চাইছি কতবার ক্লিক করছি, দুইবার, তাই না? খুবই কম সময়ের মধ্যে অর্থাৎ ন্যানো সেকেন্ডের মধ্যে দুইবার ক্লিক করলে ভিতরে যেতে পারবো। আর যদি আমরা এরকম ওয়েট করি, একবার ওয়েট করলাম আবার 5 মিনিট পর আবার যদি ক্লিক করি তাহলে হবে না। ঠিক আছে? আর এরকম ভাবে এই ভিতরে ঢুকতে হলে তাড়াতাড়ি ঢুকতে হবে, অথবা আপনি কি করতে পারেন যে এখানে সিলেক্ট করা অবস্থায় ইন্টার প্রেস করুন। ঠিক আছে? দুইটা, প্রথমে সিলেক্ট করতে হবে তারপর ইন্টার প্রেস করতে হবে। এমনিতে ইন্টার সারাদিন প্রেস করলেও কিন্তু আপনি কোন ফোল্ডারে ঢুকতে পারবেন, এই যে দেখেন ইন্টার প্রেস করে লাভ। প্রথমে যেই ফোল্ডার ঢুকতে চান সেই ফোল্ডারে সিলেক্ট করবেন, এরপর ইন্টার প্রেস করবেন। আর যদি ব্যাকে আসতে চান তাহলে উপরে দেখেন ব্যাক স্পেস নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করলেই ব্যাকে চলে আসবেন। আবার ব্যাক স্পেসে দিলে দেখেন আবার ওই আগের জায়গায় চলে আসবে। ঠিক আছে? তাহলে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম একটা ওয়েতে। কিভাবে? রাইট ক্লিক করে নিউ, নিউ থেকে ফোল্ডার। আরেকভাবে শর্টকাটে করা যায়, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল শিফট এন প্রেস করলে দেখেন আগের মতো আমাদের ফোল্ডার অপশন চলে আসছে না? ওকে, তাহলে এখানে আমি দিয়ে দিই যে ডেমো ফোল্ডার। তারপর আরেকটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে এই যে নিউ এই যে দেখেন নিউ ফোল্ডার, যেটা এই নিউ ফোল্ডারে ক্লিক করবেন, করলেই দেখেন আমার এখানে ফোল্ডার তৈরি করার অপশন চলে আসছে। ঠিক আছে? তাহলে আমি ডেমো 2 দিয়ে দিলাম। এখন অনেক সময় আমি এখানে ডেমো 2 দিতে চাচ্ছি, কিন্তু এখানে ভুলে দেখেন আমার ডি কে এ হয়ে গেছে। তাহলে আমার এটা কি নাম চেঞ্জ করার দরকার হয় না?
প্রয়োজন না দরকার, এটা দরকার না, কারণ এখানে দেখেন আপনার তো মনে হচ্ছে কেন দরকার, এটা ডিলিট করে শেষ, ডিলিট করে দিলে তো হয়ে গেছে। কিন্তু যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার এখানে থাকে, ডিলিট করলে কি এটা থাকবে? থাকবে? থাকবে কিন্তু না। এই জন্য কি করার দরকার হয় আমাদের, এটা রিনেম করার দরকার, অর্থাৎ নামটাকে চেঞ্জ করতে হয়। নাম চেঞ্জ করার জন্য আমরা শর্টকাটে ব্যবহার করতে পারবো F2। কোনটা? F2। দেখেন এখানে কিবোর্ডের অনেকগুলো বাটন আছে, এর মধ্যে F2 বাটন যেটা সেটা আপনারা খুঁজে বের করবেন। প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট না করে সারাদিন F2 প্রেস করলে কিন্তু ওই আলো বাড়বে কমবে, ঠিক আছে? আলোর অপশন থাকে অনেকের, আবার অনেকের বিভিন্ন ফাংশনালিটি থাকে, যাই হোক। তো এটা অবশ্যই আপনার ফোল্ডারটাকে সিলেক্ট করতে হবে, এরপর F2 তে প্রেস করবেন। তাহলে দেখেন এই যে এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে, তাই না? আপনি এটা ডিলিটও করতে পারেন, অথবা দুই একটা এরকম একটা করে ডিলিট করতে পারেন, ঠিক আছে? আমি এটা demo2 লিখে দিলাম। আমরা যদি এন্টার প্রেস করি তাহলে দেখেন আমাদের ফোল্ডারের নাম কিন্তু রিনেম হয়ে গেছে। আর একটা ওয়েতে রিনেম করা যায়, জাস্ট রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এই যে দেখেন রিনেম অপশনটা, অর্থাৎ ফাংশন অপশনটা ওপেন করব। এই ক্ষেত্রেও কিন্তু সিলেক্ট করা লাগবে, ঠিক আছে? অথবা এই ফোল্ডার সিলেক্ট না করে ওই ফোল্ডারের উপরে ক্লিক করলেও অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে ফাংশনালিটি গুলো ওপেন হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এটা কি এখন কপি করতে পারবো, রিনেম করতে পারবো যে কোনো ফোল্ডার? তাহলে ফোল্ডার ক্রিয়েট করার আমরা তিনটা শর্টকাট শিখলাম, তারপরে হচ্ছে আমরা রিনেম করারও কয়েকটা ফাংশনালিটি শিখলাম। এখন এই সবগুলো ফোল্ডারকে আমরা চাচ্ছিলাম এই DE251 এর মধ্যে ঢুকাইতে। তাহলে দেখেন আমরা যদি এই demo2 এই তাহলে আমরা হচ্ছে এই demo2 এটাকে যদি ডুপ্লিকেট করতে যাই, অর্থাৎ এখানেও রাখবো, ধরেন আমরা এখানেও রাখতে চাচ্ছি, আবার ডেস্কটপের মধ্যেও রাখতে চাচ্ছি, তাই না? ধরেন এটা একটু ছোট করি, ওকে। তাহলে এই যে এখানেও রাখতে চাচ্ছি DE251, আবার এইখানেও রাখতে যাচ্ছি, তাহলে এটাকে কি করতে হবে, কপি করতে হবে। তাহলে এখান থেকে যদি কখনো ডিলিট হয়ে যায় আমরা কিন্তু এই ডেস্কটপের মধ্যে পাবো, তাই না? তাহলে এইটার জন্য আমাদের কপি করতে হবে, কন্ট্রোল সি দ্বারা কপি করব, করে এইখানে আসবো, এসে আমরা কন্ট্রোল ভি, ঠিক আছে, কি করব, পেস্ট করে দেবো, এই যে দেখেন চলে আসবে। তাহলে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলে এখানে চলে আসছে। আবার মনে করেন যে হচ্ছে এই মাই কম্পিউটার নামে যে ফোল্ডারটা আছে এটা আপনি ডেস্কটপে কপি করে নিয়ে আসতে যাচ্ছেন, তাহলে কন্ট্রোল সি দ্বারা কপি করব, এখানে এনে পেস্ট করে দেব। এবার এটা যদি করতে চান আরেকভাবে কপি করা দেখায়, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এই যে দেখেন কপি অপশন আছে, কপি করলেন, এখানে এনে পেস্ট করে দিচ্ছেন, ঠিক আছে? এখন আপনার মনে হচ্ছে যে না আমার একই ফাইল, এটা তো ধরেন যদি 10 জিবি হয়, এখানে যদি 10 জিবির কোনো ফাইল থাকে এখানেও কিন্তু 10 জিবির ফাইলই চলে আসবে। এখানে যদি 20 জিবির কোনো ফাইল থাকে, এই মাই কম্পিউটার দুটো সেম না, দুটো কিন্তু সেম, এই দুই, কারণ এটা আমরা কপি করে নিয়ে আসছি এখানে। তাহলে এখানে 10 জিবি থাকলে এখানেও 10 জিবি থাকবে, তাহলে 20 জিবি ধরেন আপনার অহেতুক নষ্ট হচ্ছে না। তাহলে আপনি এটা ডিলিট করতে চাচ্ছেন, ডিলিট করার জন্য রাইট ক্লিক করে এখান থেকে এই যে সহজে ডিলিট করতে পারেন, এই যে ডিলিট। আবার এই টোটালটা সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করবেন, কন্ট্রোল ডি প্রেস করলেও অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এখন ডিলিট হয়ে গেলেও একবারে সেটা রিমুভ হয়ে যায় না, এটা রিসাইকেল বিনে থাকে, ঠিক আছে? মনে করেন যে ভুলে আমরা এখান থেকেও এই দুইটা ডিলিট করে ফেলছি, ভুলে এখান থেকেও ডিলিট করে ফেলছি, এখান থেকেও ডিলিট করে ফেলছি, এত ইম্পর্টেন্ট ফাইল আমাদের আর নাই, ঝামেলা না? তাহলে আমরা কই পাবো, একবারে যদি আপনি এখান থেকে ডিলিট করেন তাহলে আরেকটা অপশনে যে জমা হয় যেটাকে বলে রিসাইকেল বিন, ঠিক আছে? তো রিসাইকেল বিন যদি আপনার কম্পিউটার এখানে থাকবে, সেটআপের সময় যদি আপনি ডিলিট করে ফেলেন তাহলে এখানে এসে জাস্ট বিন লিখে সার্চ করবেন। দেখছেন রিসাইকেল বিন? আমি এই রিসাইকেল বিন যদি ওপেন করি, ওপেন করলে দেখেন আপনারা যা যা ডিলিট করেছিলেন এ পর্যন্ত, এই যে দেখেন 251 মাই কম্পিউটার, ঠিক আছে? তো আমি এখান থেকে মাই কম্পিউটার এবং 251 এই দুইটা তো ডিলিট করেছিলাম, তাই না? এই দুইটা, তাহলে আমরা এখান থেকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে রিস্টোরে ক্লিক করব, রিস্টোরে ক্লিক করার সাথে সাথে আমাদের দেখেন যে এই যে 251 যেটা আমরা এখান থেকে ডিলিট করেছিলাম এখানে চলে আসছে, কিন্তু এখানে আসছে, এখানে আসছে, কই আসছে?
হ্যাঁ, আমরা ডেস্কটপ থেকে যে ফাইলটা নিয়ে ডিলিট করেছিলাম ওই ফাইলটা আমরা এখানে নিয়ে আসছি। এই জন্য এটা ডেস্কটপে গেছে, এই জন্য দুইটা নিয়ে আসছি। আর একটা হলো দেখেন মাই কম্পিউটার এখানে চলে আসছে, কারণ এটা এখান থেকে ডিলিট করা হয়েছিল। দ্যাট মিন্স আপনি যেখান থেকে ডিলিট করেন রিসাইকেল বিন থেকে যদি রিস্টোর করে অটোমেটিকলি সেখানেই পেয়ে যাবেন। ক্লিয়ার? এটা আমরা এই ডেস্কটপ থেকে ডিলিট করেছিলাম তাই এখানে চলে আসছে। আবার মাই কম্পিউটার আমরা এই ফোল্ডার থেকে ডিলিট করেছিলাম তাই মাই কম্পিউটারে চলে আসছে। এখন এটা যদি আপনি এখানে একবারের জন্য নিয়ে আসতে চান, এখানে কি আমাদের DE251 নামে কোনো ফোল্ডার আছে? নাই। কিন্তু আমরা ডেস্কটপে রাখতে চাচ্ছিলাম না, আমরা ডি ড্রাইভের মধ্যে এখানে এনে রাখতে চাচ্ছিলাম। ঠিক আছে? তাহলে একবারে টোটালি এটাকে সরাই নিয়ে আসতে হবে। দ্যাট মিন্স এখানে আমার কোনো প্রতিরূপ বা কপি রাখবো না, একেই মুভ করে নিয়ে আসবো। ঠিক আছে? মানে একেই ধরে এর ভিতরে নিয়ে আসবো। এটার জন্য আমরা কন্ট্রোল এক্স প্রেস করব, অথবা এই যে রাইট ক্লিক করে কাট নামে যে অপশন আছে এখানে প্রেস করবেন, করে জাস্ট এখানে নিয়ে এসে যদি কন্ট্রোল ভি দেন দেখেন এইখানে আর থাকবে না, শুধু এখানে চলে আসবে অটোমেটিক। ঠিক আছে? দ্যাট মিন্স একবারে যদি সরাই ফেলতে চাই তাহলে আমরা এটাকে কি করব, কাট করে এখানে নিয়ে আসবো। এই প্রসেসটাকে বলা হয় মুভ। ঠিক আছে? তাহলে আমরা কপি করতে শিখছি, ডিলিট করতে শিখছি, কাট করতে শিখছি, তাই না? এই কয়েকটা জিনিস তো আমরা পারবো। যেমন দেখেন সেম প্রসেস, আমরা ধরেন এই সবগুলোকে সিলেক্ট করে একটা জায়গায় রাখতে যাচ্ছি, তাহলে এই সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ধরেন একসাথে তিনটা ফোল্ডার, এইটা ডেমো ফোল্ডার, ডেমো টু, মাই কম্পিউটার, ডেমো, ডেমো ফোল্ডার, মাই কম্পিউটার, এই তিনটা ফাইল, এইটা এইটা এইটা, এই তিনটা ফাইল DE251 এর মধ্যে ঢুকাই দিতে চাচ্ছি, তাহলে সেটা কিভাবে করব? কন্ট্রোল প্রেস করে করে একটা একটা করে এরকম ভাবে আমরা সবগুলো করতে পারি, তাই না? দেখেন এমনিতে যদি করেন তাহলে দেখেন একটাই সিলেক্ট হবে, তাই না? আবার যদি শিফট প্রেস করে করেন তাহলে কিন্তু ওইখান থেকে শুরু করে এই যে যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো ডান পাশ দিকে চলে আসবে। ঠিক আছে? যেমন যদি আমাদের এখানে অনেক বেশি ফোল্ডার যদি থাকতো, ধরেন আমি আরো কিছু ফোল্ডার তৈরি করি এখানে। ওকে, তাহলে দেখেন আমরা যদি কন্ট্রোল প্রেস করি তাহলে একটা 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 করে আমরা সিলেক্ট করতে পারছি, তাই না? আর যদি আমরা শিফট প্রেস করি, ধরেন এইটা সিলেক্ট করার পর শিফট প্রেস করে আমি এইখানে ক্লিক করব, তাহলে কি হবে বলেন তো? বলেন, এইটাতে যদি দেই তাহলে দেখেন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেখছেন? আর যদি কন্ট্রোল সিলেক্ট করতেন, শুধুমাত্র কন্ট্রোল প্রেস করে যদি সিলেক্ট করেন তাহলে এইটাই সিলেক্ট হতো। তাহলে সবগুলো যদি আপনি একবারে সিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোল এ প্রেস করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আর ডিসিলেক্ট যদি করতে চান কন্ট্রোল প্রেস করে আবার যে কোনো একটাকে এরকম ভাবে ক্লিক করলেই ডিসিলেক্ট হয়ে যাবে। আবার এটাকে এখানে রেখে যদি শিফট প্রেস করে লাস্টে তাতে ক্লিক করেন তাহলেও অটোমেটিক্যালি সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? এটা গেল। আর আপনি যদি নির্দিষ্ট তার মাঝখানে রেখে কয়েকটা সিলেক্ট করতে চান, তো অনেক ফাইল যখন হয়ে যাবে তখন কিন্তু এখানে অল্প কয়েকটা ফাইল, তাই না? অনেক ফাইল যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার একটা ঝামেলা লাগবে। যেমন দেখেন এখানে আমাদের এরকম বাম থেকে ডান পাশে সাজানো আছে, অনেক সময় উপর থেকে নিচ পর্যন্ত সাজানো থাকে, তাই না? তারপরে ফোল্ডার গুলো অনেক ওরিয়েন্টেশনে সাজানো যায়, আইকন গুলো বড় করা যায়, এগুলো করবো কই থেকে? এগুলো করার জন্য সিম্পলি যে ভিউ এ চলে আসবেন, ভিউ থেকে দেখেন এক্সট্রা লার্জ আইকন, স্মল আইকন, টাইলস, তারপর লার্জ আইকন, লিস্ট, এরপর কন্টেন্ট। ঠিক আছে? কারণ লিস্ট আকারে যখন থাকে আমাদের এই কয়েকটা ফাইল ধরেন সিলেক্ট করতে হবে, তাহলে আমরা এইভাবে মাউসের লেফটটাকে ধরেই থাকবো, ধরে থেকে মাউসকে নিচে নামাবো এই যে এরকম ভাবে। তাহলে দেখেন যত পর্যন্ত নিচে নামাচ্ছেন তত পর্যন্ত নিচে চলে আসতেছে। ঠিক আছে? আর যদি ছেড়ে দেন তাহলে অটোমেটিক্যালি চলে যাবে। তাহলে ধরে থেকে এরকম উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে আসতে হবে। এগুলো তো আমরা পারি বেসিক জিনিসপত্র। তারপরে এই যে এখান থেকেও একই ওয়েতে নিলাম। তারপর আবার কন্ট্রোল প্রেস করে ধরেন এই ৩-৪টা আমাদের সিলেক্ট করতে হবে, তাই না? গান ডাউনলোড দেওয়ার সময় এগুলো ওই যে গান যখন আমরা ইয়ে করতাম মেমোরিতে নিতাম, তাই না? তখন এরা করতো বেশি। তো এই জিনিসপত্র আমাদের আগে থেকে জানা উচিত। আই গেস আপনারা জানবেন, তারপরে আমি এটা দেখাই দিলাম। ওকে, তাহলে লার্জ আইকনে রাখলাম। তাহলে কত ওয়েতে সিলেক্ট করা যায় এখন কি আপনারা বুঝতে পারছেন? তাহলে সবগুলো সিলেক্ট করতে চাইলে দুইটা ওয়ে আছে, কন্ট্রোল এ অথবা এটাতে রেখে লাস্টেরটাতে আমরা শিফট প্রেস করে ধরলে, এটাতে রেখে লাস্টেরটাতে আমরা শিফট প্রেস করে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। একটা একটা সিলেক্ট করতে চাইলে কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করব। তা আমি এই তিনটা, এই যে মাই কম্পিউটার সহ তিনটা একসাথে তাহলে সিলেক্ট করলাম। ঠিক আছে? এইভাবে সিলেক্ট করা সবচাইতে ইজিয়ার এবং ইফেক্টিভলি টাইম এফিশিয়েন্ট। ঠিক আছে?
আপনি যদি একটা একটা করতে করতে চান তাও একটু ঝামেলা, অথবা এরকম ভাবে শিফট প্রেস করে করতে পারেন। কিন্তু এখন দেখেন যে মাঝখানেরটা আপনার লাগবে না, তখন আবার এরকম করে করতে হবে। বা আমি ধরেন এই তিনটা রাখতে চাচ্ছিলাম, এটা বাদ আবার বাকি এই কয়েকটা রাখতে চাচ্ছিলাম, তখন আবার কিন্তু সবচাইতে বেস্ট হবে এইরকম ভাবে সিলেক্ট করা। এটা বাদ দিলাম, আবার এটা করলাম, ধরেন আবার এই কয়েকটা আমরা রাখতে চাচ্ছি। ঠিক আছে? তো এই সিলেকশনের বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভবিষ্যতে আমাদের অনেক বেশি কাজে লাগবে। তো আমরা এই দুইটা ফোল্ডার নিয়ে আসতে যাচ্ছিলাম, তাহলে আমরা যদি একবারে মুভ করতে চাই তাহলে কোথায় প্রেস করব? কন্ট্রোল এক্স। তাহলে এটা মুভ হবে কিনা এটা দেখবেন যে একটু ঝাপসা হয়ে যাবে। আর যদি কপি করতে চাইলাম তাহলে তাহলে আমরা এখানে প্রেস করতাম হচ্ছে কন্ট্রোল সি, যেখান থেকে কন্ট্রোল সি প্রেস করতাম, এরপরে ফোল্ডারে ঢুকতাম, কন্ট্রোল ভি প্রেস করলে দেখেন আমাদের এটা এখানেও দেখাচ্ছে এই তিনটা, আবার এখানেও আছে। আরেকটা ওয়েতে আমরা মুভ করতে পারতাম, একটা হলো যে কন্ট্রোল এক্স প্রেস করে ভিতরে যে আবার ছেড়ে আসতে পারতাম, যেহেতু সময় সাপেক্ষ দেখেন ওটা চলে গেছে। আবার হচ্ছে এরকম করে ধরে দেখেন মুভ হয়ে যাচ্ছে, জাস্ট রেখে ধরে এই ফোল্ডারের উপরে নিয়ে যে ক্লিয়ার, তাহলে এটা কি হবে? মুভ হয়ে এখানে চলে আসছে। ওকে, যেহেতু একই নামে ফোল্ডার ছিল এই জন্য আর ওগুলো এক্সিস্ট করে না, এগুলো আমাদের দরকার নেই। ভিডিও এডিটিং, ওকে, এগুলো তো আমাদের এক্সট্রা ফোল্ডার, তাই না? তাহলে ডিলিট করবে কিভাবে? কন্ট্রোল ডি প্রেস করে। ওকে, তাহলে এতটুকু তো ক্লিয়ার, কোনো প্রবলেম আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা ফোল্ডার ক্রিয়েট করে শিখছি। এখন হলো আমাদের মাইক্রোসফট ডকুমেন্টের ফাইল কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা শিখতে হবে ওই একই ওয়ে। তাহলে আমরা যেরকম ভাবে ফোল্ডার ক্রিয়েট করছি, তাহলে এগুলো ফোল্ডার আমরা বাদ দিলাম, দিয়ে আমরা এখানে কন্ট্রোল শিফট, তাহলে এখানে আমরা হচ্ছে ক্লাস 1 দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে শর্টকাটে ফোল্ডার তৈরি করার ইয়ে কি? কন্ট্রোল এন, এন ভুলে গেলে তো হবে না। ওকে, তাহলে আমরা এখানে একটা এমএস ওয়ার্ড ফাইল ক্রিয়েট করতে চাচ্ছিলাম। সেটার জন্য আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউ, নিউ থেকে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। এটাতে আমরা হচ্ছে তাহলে ক্লাস 1 লিখে দিই, যে ক্লাস 1 এন্টার প্রেস করেন, দেখেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন হবে। ঠিক আছে? তাহলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দেখতে কি এরকম, ঠিক এরকম। আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আরেকটা ওয়েতে আমাদের এই ফাইলটা তৈরি করা যায়, সেটা কিভাবে? আর একটা ওয়ে, সেটা হলো আপনারা জাস্ট এখানে এসে যে নিউ আইটেম, নিউ আইটেম থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, ঠিক আছে, এখান থেকে আমরা তুলতে পারবো। যেমন আমি এখান থেকে ডেমো দিলাম। আরো একটা ওয়েতে করা যায়, আরো একটা ওয়েতে মাইক্রোসফট ডকুমেন্ট ক্রিয়েট করা যায়, সেটা কিভাবে? জাস্ট এই স্টার্ট বাটনে ক্লিক করব, করার পর এখানে আমরা ওয়ার্ড লিখে সার্চ করব, করার পর আমরা হচ্ছে এখানে জাস্ট দেখেন ওপেন, আমরা এরপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব, নেওয়ার পর ধরেন এখানে আমি কিছু একটা লিখলাম, যেমন আমি লিখলাম যে ক্লাস 1, এরপর কন্ট্রোল এস দিবেন অর্থাৎ সেভ করার জন্য, অথবা এখান থেকে কন্ট্রোল এস না দিলেও এই যে উপরে দেখেন সেভ আইকন দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করবেন, করার পর এই যে দেখেন আপনি কোথায় সেভ করবেন সেই ইয়েটা দিতে হবে। তো আমরা এখানে যাব, অথবা ব্রাউজে যাবেন, আমরা ব্রাউজে গেলাম, যাওয়ার পর আমরা ডি ড্রাইভের মধ্যে ফোল্ডারটা তৈরি করেছিলাম। এই যে আমি ডি ড্রাইভের মধ্যে গেলাম, যাওয়ার পর আমাদের এটার নাম কি ছিল? E251। এরপর ক্লাস 1 এর মধ্যে আমরা এই ফাইলটা রাখতে যাচ্ছি। এই ফাইলের নাম, এটার নামও ক্লাস 1, এটার নামও ক্লাস 1। তাহলে দুই একই ফোল্ডারে একই নামে দুইটা ফাইল কখনোই এক্সিস্ট করে না। ঠিক আছে? দেখেন আপনি যদি এটা দিয়ে দেন, এই যে বলবে এটা আপনি হয় রিপ্লেস করতে পারেন অথবা ডিফারেন্ট নেম লিখতে। তো আমি এখানে এই জন্য ক্লাস 1 না লিখে আমি এটা ডেমো দিয়ে দিই, ডেমো 2। এখন যদি আপনি সেভ করেন দেখেন অটোমেটিকলি এটা সেভ হয়ে গেছে। কেটে দেন, কোনো সমস্যা নেই। এখানে ডেমো 2 নামে কিন্তু আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। তাহলে ডকুমেন্ট ওপেন করব কিভাবে? একই সেকেন্ডের মধ্যে বা একটা ন্যানো সেকেন্ডের মধ্যে আমরা দুইবার ক্লিক করলেই আমাদের এই ডকুমেন্টটা ওপেন হবে। তাহলে ডকুমেন্ট কিন্তু আমরা 3 ভাবে ক্রিয়েট করা শিখছি। এখান থেকে রাইট ক্লিক করে আবার আমাদের স্টার্ট বার থেকে পারা যাবে এতটুকু। এখন সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আমাদের
কিবোর্ড সম্পর্কে আমাদের খুবই একটা ভালো ধারণা থাকতে হবে অ্যাজ এ বিগিনার হিসেবে। ওকে, তাহলে কিবোর্ডের মোটামুটি কি ইম্পর্টেন্ট কিছু কি আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করি। ধরেন আমরা এই কিবোর্ডটা নিলাম, এক একটা কিবোর্ডের কিন্তু এক এক রকম, এগুলোকে হচ্ছে নিউমেরিক নাম্বার সহ, ঠিক আছে। আর অনেকগুলোতে দেখবেন এই নিউমেরিক নাম্বার ছাড়া অনেকগুলো কিবোর্ড আছে। এই কিবোর্ড গুলোকে আবার মেকানিক্যাল কিবোর্ড বলা হয়। যেই টাইপেরই কিবোর্ড থাকুক না কেন, আপনার অপশন গুলো সেম থাকবে। যেমন দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন মনে হয়, প্রথমে হচ্ছে ইএসসি, কোনো জায়গায় ভুল টুল করলে ব্যাক হয়ে আসার জন্য আমরা ইএসসি এইটাই প্রেস করব, ঠিক আছে। কোনো জায়গায় আমরা যদি ভুলে চলে যাই, সেখান থেকে মানে আপনার এই কম্পিউটারের মধ্যে, ব্রাউজার টাউজারে না, কোন কম্পিউটারের মধ্যে কোনো প্রবলেম হলে আমরা ইএসসি তে প্রেস করে চলে আসব। এরপর আমাদের দেখেন F1 থেকে F4 পর্যন্ত আছে, এরপর F5 থেকে আবার F8 পর্যন্ত, F9 10 11, তারপরে হলো আমাদের এখানে প্রিন্ট এসআরসি বা প্রিন্ট স্ক্রিন লেখা আছে অনেক জায়গায় আপনাদের। আবার কারেক্টটা এখানে দেখবেন যে হচ্ছে ইনসার্ট প্রিন্ট এসআরসি এটা লেখা আছে বা এসসি, ঠিক আছে। কারো কারোটাতে এটা কি লেখা থাকবে যে ইন্টার পিক এসআরসি, এটা হলো প্রিন্ট স্ক্রিন সিস্টেম বলা হয় সাধারণত এই কিকে। তারপর স্ক্রল লক, দ্যাট মিন্স উপরে নিচে আপনি ইয়া করতে পারবেন না, পাস ব্রেক, এইটা দ্বারা হচ্ছে আপনি কোনো ভিডিওকে পাস বা ভিডিও না, সাধারণত পেজকে ব্রেক করতে পারবেন অথবা পজ করে রাখতে পারবেন। এরপর হলো এই যে নিউমেরিক কিবোর্ড, এগুলো সাধারণত নাম্বার ইউজ করার জন্য ব্যবহার করা হয়। যদি এখান থেকে এই নাম্বারগুলো আপনি ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই এই নাম্বার লকটাকে উঠাই দিতে হবে, ঠিক আছে। আবার নাম্বার লকে ক্লিক করলে, নাম্বার লকে ক্লিক করে কিন্তু নাম্বারে সারাদিন ক্লিক করলেও নাম্বার উঠবে না, উল্টা পাল্টা ফাংশনালিটিতে যাবে। ক্লিয়ার? তো যদি আপনার এরকম কিবোর্ড থাকে, তাহলে এরপরে যদি এই নাম্বারগুলো না ওঠে, 7 8 9 10 নাম্বারগুলো না উঠলে আপনি নাম্বার লকে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে ওঠা শুরু হয়েছে। এরপরে হচ্ছে আবার দেখেন এই যে ইনসার্ট ডিলিট, এই যে ডিলিট বাটন আছে, এই ডিলিট বাটনে এখান থেকে যদি আপনি সবগুলো সিলেক্ট করেন, ডিলিট বাটনে ক্লিক করলে চলে যাবে। শুধু এইটা যে ব্যবহার তা না, এখান থেকে আবার না 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 চলছে। তো এখান থেকে আপনি যে কোনো ফাংশনালিটি ডিলিট করার জন্য, অথবা দেখেন আমরা সাধারণত এই পাশ থেকে যখন আমরা ইয়ে করি, তাহলে এখান থেকে প্রথম অংশ থেকে এরকম কেটে যাচ্ছে যদি আমরা ভুল লিখে ফেলি, তাই না? মানে ডান পাশ থেকে বাম দিকে আস্তে 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 কাটতেছে, তাই না? কিন্তু আমরা যদি এইখানে আমাদের মাউসের কার্সর চলে আসে, আর আমরা যদি ডাব্লু কাটতে চাই, তাহলে কি আমরা এই ব্যাক স্পেসে ক্লিক করলে ডাব্লু কাটবে না তার আগের গুলো কেটে যাবে? তাহলে এই পরের গুলো তো ডাব্লু, এইগুলো যদি আমরা কাটতে চাই, এটার জন্য আমাদের এই ডিলিট বাটন কাজে লাগবে, ঠিক আছে। এরপর হোমে ক্লিক করলে একবারে কিন্তু এটা এখানে চলে আসবে লিংকের প্রথমে, ঠিক আছে। তো এই ফাংশনালিটির জন্য এগুলো কাজে লাগে। তারপরে ইন্ডে ক্লিক করলে আবার একবারে লাস্টের দিকে চলে আসবে। এরপর এটা দ্বারা আমরা পেজের উপরে নিচে বামে ডানে এগুলোতে আমরা ঘুরাইতে পারবো। আর এগুলো হচ্ছে আমাদের যে টোটাল নাম্বার, শিফট প্রেস করে আমরা এই যে 1 এর জায়গায় আমরা এই বিস্ময় সূচক চিহ্ন, আবার যদি আমরা এখানে @ দিতে চাই, তাহলে আমাদের প্রথমে শিফট প্রেস করেই থাকতে হবে। শিফট প্রেস করে থাকা অবস্থায় আমরা এই 2 এর উপরে ক্লিক করলে @ আসবে। এইগুলো আমরা তো বেসিক জিনিস। এটাতে কি কারো কোনো সমস্যা আছে না আমরা আগে থেকে জানি? হ্যাঁ, ইজি তাই না? এগুলো আমাদের জানা লাগবে, না জানলে বিপদ। ঠিক আছে, তাহলে ডাটা এন্ট্রি না, কম্পিউটার বেসিকে ভর্তি হওয়া লাগবে। তারপরে আমি একটু আলোচনা করতেছি শর্টকাটে যেন সবকিছু ঠিক আছে। ওকে, কিসে থেকে? আপনাদের কম্পিউটারে নাই? তাহলে হচ্ছে গেট ইনটু পিসি নামে একটা সফটওয়্যার আছে, ওইখান থেকে নামাই নিন, ঠিক আছে। আর এইটা সব সময় মেক শিওর করবেন যেখানেই যান, মানে আপনি উইন্ডোজ দিছেন কই থেকে? ও, এই জন্য নাই। তো আপনার হচ্ছে এই যেখান থেকে উইন্ডোজ দিবেন ওদের কাছ থেকে অবশ্যই এগুলো সবকিছু আগে থেকে সেট আপ করে নেবেন, ঠিক আছে। আর যদি নিজে দেন তাহলে গেট ইনটু পিসি থেকে নামাই নেবেন। হ্যাঁ, দেখা দিচ্ছি। তাহলে এই যে জিনিসগুলো আমরা শিফট কন্ট্রোল আর উইন্ডোজ বাটন গুলো এই যে এখান থেকে যদি আপনারা খুঁজে না পান, আমি এই জন্য একবার দেখাই দিলাম, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের এইগুলো শেখানোর মেন কারণ কি? কারণ হচ্ছে আমাদের কিগুলো সব যেন ভালো করে খুঁজে পায় এবং হচ্ছে টাইপিং
স্পিডটা আমরা যেন আরো বাড়াইতে পারি। ঠিক আছে, তো এইটার জন্য হচ্ছে টাইপিং টেস্ট নামে একটা ইয়ে ছিল, এই সাইটে আমরা চলে যাব। এই যে typing.com, হ্যাঁ, এটা মোটামুটি অনেক ভালো এবং ইজিতে খুব ফাস্টলি এখান থেকে শিখতে পারবে। এটাকে পেড করে দিছে নাকি এখন? অনেকগুলো সাইট এখন চলে আসছে, জাস্ট যে কোনো একটাতে চলে যাবেন। টাইপিং টিউটর নামে একটা ইয়ে ছিল, ওইটা সবচেয়ে জোস। আচ্ছা, তাহলে যে এখানে আমরা চলে আসছি, এটা হলো একবারে আপনার টেস্টিং এর সময়, এটা না, আমরা জাস্ট শেখার জন্য। টাইপিং ক্লাব অনেকগুলো আছে, তবে এটার জন্য এই যে টাইপিং ক্লাব খুবই ইজি এবং হচ্ছে অনেক মজার। আপনি খুব খেলতে খেলতে টাইপিং এন্ড থেকে শিখতে পারবেন। ঠিক আছে, আর ডাটা এন্ট্রির জন্য টাইপিং খুবই গুরুত্বপূর্ণ। আপনি ডাটা এন্ট্রি শিখে কিন্তু গভর্নমেন্ট জবও করতে পারবেন, কিন্তু সেটার জন্য আপনার টাইপিং স্পিড ইংলিশে মোটামুটি হচ্ছে মনে হয় 32+, কিন্তু বাংলায় মনে হয় 32-এ মনে হয় চাই। ঠিক আছে, যে প্রতি মিনিটে মিনিমাম 32 কারেক্ট ওয়ার্ড উঠাতে হবে। তো এখানে টাইপিং ক্লাবে আসলে আপনাদের এখানে এই একবারে বিগিনার থেকে শুরু করে, যে 1 থেকে শুরু করবেন, বিগিনার থেকে শুরু করে একবারে অ্যাডভান্স So, I hear সুন্দর করে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখেন, মানে ওরাই ইয়ে করবে, আপনাকে গাইড করবে, জাস্ট জোস। আপনার দেখবেন যেটা যদি রেগুলার প্র্যাকটিস করেন খুবই ইমপ্রুভ হবে। যেমন দেখেন এখানে আমাকে বলছে যে এই যে এফ কি, লেফট ইন্ডেক্স ফিঙ্গার। ঠিক আছে, মানে আপনার কোন কি দিয়ে কোন অ্যাঙ্গেল দিয়ে করতে হবে সেটাও দেখাচ্ছে, আবার মার্কও করে দিচ্ছে। তাহলে যে আপনি এফ দিলেন, তারপর হচ্ছে জে। ঠিক আছে, এফ জে, এরপর হচ্ছে আমাদের কন্টিনিউ। তারপর এই যে দেখেন এফ, এই যে আপনার ভুল হয়েছে, তাই না? ভুল হলে ওরা কিন্তু ডিলিট করে দিচ্ছে যে আপনি জে প্রেস করবেন, কিন্তু আপনার প্রেস করা লাগতো কি এফ। ঠিক আছে, এরপর দেখেন এরকম ভাবে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি আপনার হচ্ছে এই হাতটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তখন আপনি খুব ইজিলি আপনার ওই স্কিলে বা হচ্ছে আপনার এই যে কোনো গভর্নমেন্ট এক্সামে গিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা খুব ভালো তাড়াতাড়ি টিকে যাবেন। মানুষ কিন্তু এই গভর্নমেন্ট জবে গিয়ে টাইপিং এ ফেল করে বেশি। ঠিক আছে, এই যে দেখেন ভুল হলে ওরা সুন্দর করে ডিলিট করে দিচ্ছে। এবং আপনার অ্যাকুরেসি কত পাচ্ছেন, কত সময় লাগছে, সবগুলো এখন থেকে দেখাবে। এই যে দেখেন এখানে গুড জব। আর এরপরে হচ্ছে আচ্ছা টোটাল যখন আপনার ওয়ার্ড গুলো চলে আসবে, ঠিক আছে, এখানে আপনার স্পিড সহ দেখাবে। দেখেন মানে এটা আপনার বিরক্ত হবে না, অনেক সময় চলে যাবে, তাও এখানটা আপনার খুবই মানে বোরিং হবেন না, ভালোই লাগবে। এবং সাথে সাথে আপনার হচ্ছে এই ইয়েটা যে স্পিডের যে বিষয়গুলো এটা খুবই মেইনটেইন হবে। এখন এটার জন্য আপনার ইয়ে কি করা লাগবে, মানে হাতের পজিশনটা ঠিক রাখা লাগবে। এই যে দেখেন উইকেন্ড হিরো, এটার হচ্ছে সবচেয়ে বেশি স্পিড ছিল, স্কোর হয়েছে কত 2000। তারপর এখানে কন্টিনিউ করলে আপনার এখানে টোটাল ডিউরেশন দেখাচ্ছে 28 সেকেন্ড। 28 সেকেন্ডের মধ্যে অ্যাকুরেসি ছিল কত 95%, এবং আমাদের ওয়াট পার মিনিট কত 33। ঠিক আছে, তাহলে আমাদের অবশ্যই আরো ফাস্ট হতে হবে। এখন এই আপনাদের এখানে টাইপিং এর এটা হাত কোথায় কোনটা রাখবেন, এই যে এফ আছে না, বাম পাশের যে ইন্ডেক্স ফিঙ্গার সেইটা এফ এর উপরে রাখতে হবে। আবার ডান হাতের যে ইন্ডেক্স ফিঙ্গার টাইপিং সেটা রাখতে হবে জে এর উপরে। আমি দেখাই দিচ্ছি। জে জে দেখেন দুইটার এফ এর উপরে আর জে এর উপরে কিন্তু
হালকা একটু করে উঁচু আছে, না হলে ওই দুইটার আলাদা করে নকশা আছে, দুইটা কি দেখছেন? কেন এটা আগে কি কখনো এটা মাথায় আসছে? এই আপনি যেন না দেখে টাইপ করতে পারেন এবং আপনার হাতের পজিশন ঠিক থাকে, এটার জন্য। তাহলে এফ এ এটা রাখবেন, তারপরেরটাতে দ্যাট মিন্স ডি তে রাখবেন তারপরের আঙ্গুল, তারপরে এস এ রাখবেন তারপরেরটা, তারপরে হচ্ছে আপনার এই যে সবচেয়ে ছোট বা কিনা আঙ্গুল রাখবেন এর উপরে, এ এস ডি এফ। ঠিক আছে, এই চারটা আঙ্গুল রাখবেন কোথায়? এ এস ডি এফ। আর তারপরে হচ্ছে আপনাদের বাম হাতের আঙ্গুল কোথায় রাখবেন? জে কে, তারপরে কোথায়? জে কে এল আর সেমিকোলনে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে আমি দেখাই দিচ্ছি এরকম পজিশনে এটা রাখেন। নেটের অবস্থা তো ভয়াবহ রকম খারাপ। লেফট ফিঙ্গার দেখে কতগুলো করতে পারবেন দেখেন, এখানে সুন্দরভাবে আরো বিস্তারিত দেয়া আছে। ওকে, এই যে দেখেন, হ্যাঁ আর কথা হয়েছে অনেক। এই যে এ এস ডি এফ রাখেন, কিবোর্ড রাখেন হাতে, এখানে এটা প্র্যাকটিস করেন। কি কই? সব ঠিক থাকবে না তো, সারাদিন গল্প করলে শেওড়াপাড়ার কাজে বাড়াই থাকবেন। ঠিক আছে, এখানে দেখেন এ এস ডি এফ, আর এই বৃদ্ধাঙ্গুলি রাখবেন স্পেস বারে, বাম হাতেরও বৃদ্ধাঙ্গুলি স্পেস বারে, তারপরে জে কে এল আর সেমিকোলন। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে বাসায় গিয়ে, আজকে আমি এখানে প্র্যাকটিস করতে দিলাম না, সময় নেই আমার, আবার একটা ক্লাস আছে বনশ্রীতে। ঠিক আছে, তো বাসায় গিয়ে এই ইয়েতে প্র্যাকটিস করবেন আপনার টাইপিং ক্লাবে। ঠিক আছে, টাইপিং ক্লাবে যাবেন, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুব বেশি করা লাগবে না, চাইলে মানে সবগুলো ভালো করে চেক করতে চাইলে অ্যাকাউন্ট যাবে, ওই জিমেইল দিয়ে সরাসরি করে ফেলবেন। জিমেইল তো আছে সবার নাকি? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? বুঝে নাই কি? হ্যাঁ, এমএস ওয়ার্ড। ওকে, তাহলে এটাতে এখানে হ্যান্ড পজিশন, ঠিক আছে, এই যে থাম্ব, ইন্ডেক্স, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গার কোথায় কি আছে এখানেও সুন্দর করে দেওয়া আছে। তো এগুলো আপনারা ওই পিকচারটা দেখলেই বুঝতে পারবেন যে কোথায় কি রাখতে হবে। প্রথমে এটা নিয়ে প্র্যাকটিস করেন, আর ওই টাইপিং ক্লাবে গেলে ওরা আপনাকে বলে দিবে যে কোথায় কোন হাতের আঙ্গুল রাখতে হবে। ঠিক আছে, এই যে যেমন দেখেন ডি, এর পরেরটাতে আপনার ডি নিয়ে প্র্যাকটিস করাতে বলছে। ওকে, তাহলে এটা আপনারা ভালো করে প্র্যাকটিস করে আসবেন, আমি এখানে এসে কালকে প্র্যাকটিস আপনাদের করতে দেব। নেক্সট ক্লাস, আচ্ছা। আর আরেকটা জিনিস আপনাদের প্রবলেম ছিল, সেটা আমি আগে সলিউশন করে দিচ্ছি। আর আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপাতত ওই দুইটাই থাকবে। ঠিক আছে, যে ডাটা এন্ট্রি কি, আর হলো ডাটা এন্ট্রি কত প্রকার কি কি। ঠিক আছে, ডিটেলস লিখে আনবেন, লিখে আনবেন মানে জমা দিবেন, তাহলেই হবে, আমি চেক করব। আর এখন আপনারা হচ্ছে যদি এটা পেতে চান, এই যে গেট ইনটু পিসি নামে একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে, তো অফিসিয়ালটা তো আপনাকে কেউ দিবে না, এখান থেকে নামাই নিন, অফিসিয়ালের দাম তো অনেক। তো গেট ইনটু পিসি তে আসবেন, আসার পর এখানে সার্চ করবেন যে এমএস এমএস ওয়ার্ড 2016। ঠিক আছে, এই যে ডাউনলোড মাইক্রোসফট 2016, এটা হলো ম্যাক, আপনি হলো উইন্ডোজ এর জন্য এখান থেকে খুঁজে ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তারপরেও যদি প্রবলেম হয় ইউটিউবে চলে যাবেন, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ভিডিও আছে, সুন্দর করে দেখে করে ফেলবেন। ঠিক আছে, আর এগুলো যদি আপনার মানে এগুলো কিন্তু রিস্ক, বুঝতে পারছেন, এগুলো সফটওয়্যার কিন্তু আপনার কম্পিউটারের জন্য দেওয়া রিস্ক, তারপর আমরা এই ক্র্যাকই ব্যবহার করি কারণ এগুলো সব ক্র্যাক। এছাড়াও আপনি হচ্ছে যদি রিয়েল ব্যবহার করতে চান, এটা দেখলাম যে পিসি, কি জানি একটা ইয়ে আছে ওদের, পিসি মাস্টার মনে হয়, পিসি মাস্টার পেন ড্রাইভ। সারাদিন তো অ্যাড আসে, আপনাদের কাছে অ্যাড যায় না? হ্যাঁ, এই যে পিসি মাস্টারের যে এদের পেন ড্রাইভ আছে, 2900 টাকার একটা আছে, 1900 টাকার একটা আছে, 8 জিবি সহ। ঠিক আছে, ওদের ওখান থেকে কিনতে পারবেন। লাইফ টাইম কত?
অফিস 100 জিবি সহ ওদের এখান থেকে ওই পেন ড্রাইভটা কিনে ফেলবো না, যে আপনি বুট করে যে পেন ইয়ে করছেন ওইটাও লাগবে না, ওরা একবারে জেনুইনটা দিয়ে দিবে। আর ওইটা দিয়ে আপনার হাজার হাজার কম্পিউটার যতগুলো ইচ্ছা সেগুলোতে আপনি এটা সেট আপ করতে পারেন। ঠিক আছে, এই পেন ড্রাইভটা ভালো এবং এটা সিকিউর, যেহেতু মোটামুটি আপনার টাকা দিয়ে কিনা। এইখানে শুধু এটা না, অনেকগুলো সফটওয়্যার পেয়ে যাবেন। বা আপনি 2490 টাকা ক্যানভা। আর একটা ইয়ে আপনাদের হচ্ছে এটার পাশাপাশি হচ্ছে আপনারা আচ্ছা থাকে এটা থাকুক আপাতত, করে শিখতে থাকুন, পরে বিষয়গুলো আরো দেখা যাবে। ক্লিয়ার? তাহলে আপনি হ্যাঁ হ্যাঁ কোনটার উপরে? ও আচ্ছা, এখানে এসে অ্যাসাইনমেন্ট কিন্তু মাস্ট বি জমা দিবেন, অ্যাসাইনমেন্ট ছাড়া ক্লাসে আমি ঢুকতে দেব না, বলে দিলাম। তাহলে ক্লাস হবে টোটাল হচ্ছে আমাদের 14টা, ঠিক আছে? ওকে, আর টোটাল 14টা ক্লাস হবে। আমরা 14টা ক্লাসে এই জিনিসগুলো বিশেষ করে আমরা 8টা 9টা ক্লাসের পরই আমরা এই ক্লায়েন্ট খোঁজা শুরু করে দেব। তাহলে আপনারা এই কাজটা করেন। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, অ্যাসাইনমেন্টটা ভালো করে জমা দিবেন, এরপর পিসিটাকে আপনার ওয়ার্ক স্টেশন বানায় নেবেন, যা যা ইনস্টল দেওয়া লাগে সুন্দর করে ইনস্টল দিয়ে ফেলবেন। প্রবলেম হলে ইউটিউব আছে, ওখানে তো যাবেনই। আর ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো আপনারা হচ্ছে ক্লাসে না আসলে পাবেন না, ঠিক আছে? আর রেকর্ডেড ভিডিও পাবেন কিন্তু 1 দিন বা 2 দিন পরে, মন চাইলে দিব, না চাইলে দিব না, যদি এমার্জেন্সি দরকার হয় তাহলে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ক্লাসটা কিসের জন্য, তাহলে আপনি অনলাইনে তো শিখতে পারেন, ক্লাসে মাস্ট বি আসতে হবে। ক্লাসে যদি আসেন আর যদি বলেন যে স্যার, হ্যাঁ স্যার ভিডিও লাগবে, তাহলে পরের দিনই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর যদি ক্লাসে না আসেন, হুম হবে না, কাম নাই মুরব্বি, লাভ নাই। ঠিক আছে, তাহলে অবশ্যই অবশ্যই ক্লাসে উপস্থিত থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা আপনাদের ইয়ে দিয়ে দেওয়া, আপনাদের ক্লাসে না আসলে তো ঝামেলা, ক্লাসে না আসলে ওরে বাদ দিয়ে ভিডিও দিয়ে দিব, সবার পার্সোনাল পার্সোনাল ইয়েতে দিয়ে দিব, ঠিক আছে? 6 জন তো, তারা নেই। ওকে, আর একটা কথা সেটা হইতেছে আপনারা এটার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর গ্রুপেও জয়েন হয়ে যায়, ঠিক আছে? এখানে আইসা আপনারা হচ্ছে মানে আমি একটা নতুন ডিজিটাল মার্কেটিং এর ইয়ে করাবো সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে? যেহেতু আপনারা আমার পেইড স্টুডেন্ট, এখানে ভর্তি হয়ে যান। আমার আগের যতগুলো স্টুডেন্ট আছে সবগুলোকে নিয়ে আমার কোডটেক বিডি লিখে সার্চ করেন, করলে এখানে একটা ইয়ে পাবেন, ওখানে রেজিস্ট্রেশন করে ফেলেন, ঠিক আছে? খুবই রিসেন্টলি শুরু করব। হ্যাঁ হোয়াটসঅ্যাপে কি লিংক পাঠাইছি আগের ব্যাচে? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাতে এটা তো লিংকই দেওয়া হয় নাই নাকি, এটা তো পোস্ট করা হয় না। হ্যাঁ ওইটাতে তাহলে রেজিস্ট্রেশন করে ফেলেন, আপনার আপনার আগের স্টুডেন্ট আপনারা। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। ও তার মানে ক্লাস করেন নাই ভাগে ভাগে করে। আরে বাপ্পার, এরা কি ঢুকতে দিছে কি রে আগে? আচ্ছা, যাই হোক, তাহলে ওইখানে রেজিস্ট্রেশন করে ফেলবেন। হ্যাঁ, নতুন যারা আছে তারা তো এখানে পাইলেন না, তাহলে আরেকটা ইয়ে আছে সাবিত আইটি তে যান। সাবিত আইটি ইনস্টিটিউট, এখানে লিখে গুগলে এসে সার্চ করবেন, ঠিক আছে? facebook.com/সাবিত আইটি ইনস্টিটিউট, এখানে আসলে ওই লিংকটা পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে ডিজিটাল মার্কেটিং এ এই যে এখানে ছবি সহ সুন্দর করে মানে কে ইয়ে করতেছে তো ভেরিফাই করতে হবে অবশ্যই, পাসপোর্ট সাইজ ছবি সহ এখানে আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলবেন। আমরা খুব রিসেন্টলি এইটাতে পেইড মার্কেটিং যত ইয়ে আছে আমরা শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে এখানে অবশ্যই জয়েন হবেন। আশা করি যদি ভালো কিছু করতে চান, নাহলে দরকার নাই যদি। আর এখানে অবশ্যই প্রতিদিন কাজ না করলে আর অ্যাটেন্ডেন্স না হবে, অ্যাটেন্ডেন্স ছাড়া পরবর্তী ক্লাসের লিংকই পাবেন না, গ্রুপের থেকে আউট। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। আর ভিডিওগুলো আপনাদের একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে, সেটা সামনে থেকে করে নেবেন। হ্যাঁ, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন আর অ্যাটেন্ডেন্স দিয়ে যাবেন আর প্রতিদিন ক্লাসে আসবেন। এই যে আগের বার তো আপনারা আসেন না, এবার না আসলে এক না, কোনো কিছুই হবে না, ঠিক আছে? ওই গ্রুপ থেকে এখান থেকে বের করতে, ঠিক আছে? ছবি তো আছে, ছবি দেখে দেখে সুন্দর করে ওইটা বাদে সবাই লিংক দিয়ে দেবো প্রতিদিন ক্লাসে। ওকে, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আর আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরো বিস্তারিত শুরু করব। ওকে।